আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং অনেক ভালোভাবে আপনাদের এডমিশন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আজকের ক্লাসটি মূলত আমি গতকালকে ক্লাস নিতে পারিনি। আমার খুবই খারাপ লাগছিল, আমি ব্যস্ততার কারণে, জ্যামের কারণে, রাস্তা প্রচন্ড জ্যাম ছিল যার কারণে ক্লাস নিতে পারিনি। তো ভাবলাম আজকে ক্লাস না নিলে কেমন হয়, আজকে অবশ্যই ক্লাসটা নেওয়া উচিত। তো আজকে কিন্তু আপনাদের জন্য ক্লাস নিচ্ছি। আর এই ক্লাসটার বিশেষ আরেকটা কারণ আছে, কারণ হচ্ছে যে আমরা রাতে আজকে ক্লাস নিতে পারতেছি না, তার কারণে কিন্তু আজকে দিনে ক্লাস নিচ্ছি। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে দিবেন, আজকে ক্লাসটা একটু ঝটপট কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন কে কোথা থেকে আজকে ক্লাসে যুক্ত হচ্ছেন। কে কোথা থেকে আজকে ক্লাসে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে দিবেন। কে কোথা থেকে আজকে ক্লাসে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করে দিবেন। আর গত ক্লাসে আমরা বলেছিলাম যারা সর্বোচ্চ শেয়ার করবে, যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য কিন্তু উপহার আছে। তো আপনাদের কারা কারা উপহার পেয়েছে গত ক্লাসে সেটা কিন্তু আজকে ঘোষণা করে দেব, এবং আজকেই কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় আপনাদের কাঙ্ক্ষিত উপহার কিন্তু পৌঁছে যাবে। তো আমাদের ক্লাসে যারা যারা যুক্ত আছেন সবাই একটু দ্রুত মেনশন করে দেন, ক্লাসটা শেয়ার করে দেন, বন্ধুদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দেন। সবাই সবাই একসাথে বন্ধুদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আর এই ক্লাস কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী আজকেও কিন্তু উপহার পেতে চলেছে। আমরা গত ক্লাসে বলেছিলাম যারা সর্বোচ্চ শেয়ার করবে, সর্বোচ্চ কমেন্ট করবে, সর্বোচ্চ বন্ধুদেরকে মেনশন করবে তাদের জন্য ৩০০ টাকা সমমূল্যের উপহার ছিল। আজকেও কিন্তু একই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে একজন বলেছিলাম, কিন্তু আমরা দিয়েছি ৩ জনকে। আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্যই আপনাদের জন্য আবারও উপহার নিয়ে হাজির হয়েছি। যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু ঝটপট কমেন্ট করবেন, এবং যে যেই পেজ থেকে যুক্ত হন না কেন কমেন্ট করবেন আমাদের এই শিখা পেজে। শিখা পেজ থেকে আমি আপনাদের কমেন্টগুলো ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। দেখছি আমাদের সাথে যুক্ত আছে মিষ্টি মৌ আছে, গাইবান্ধা থেকে যুক্ত আছে, লিখছে ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। সবাই সকল সকল বন্ধুদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দেন, দ্রুত একটু শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, এবং বাংলা ব্যাকরণ নিয়ে একটু কথা বলবো। আমি আপনাদেরকে ক্লাসে চেষ্টা করি সর্বোচ্চ গুছিয়ে পড়ানোর, এবং যেই প্রশ্নগুলো পড়ালে আপনার পরীক্ষায় কমন থাকবে সেই বিষয়গুলোই কিন্তু পড়ানোর চেষ্টা করি, সেই বিষয়গুলোই কিন্তু পড়ানোর চেষ্টা করি। তো আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা জানেন যে গতকালকে আমি সন্ধির ক্লাস নিয়েছি একটি বিসিএস এর জবের একটি প্রতিষ্ঠানে। সেখানে কিন্তু আমার ক্লাস থেকে কিন্তু আজকে এই যে ৪৯তম বিসিএস এ কিন্তু হুবহু ২টি প্রশ্ন কমন ছিল, একদম হুবহু ২টি প্রশ্ন কমন ছিল। আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখিয়েছি। তো আমি এভাবেই পড়াই যেগুলো পড়ালে আপনার পরীক্ষায় প্রশ্ন কমন আসতে পারে। তো আপনারা যারা যারা আমার সাথে আছেন একটু ক্লাসগুলো একটু গুছিয়ে নোট করবেন, ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও সেম একইভাবে আপনার পরীক্ষা কিন্তু প্রশ্ন কমন থাকবে। তো আপনারা যারা যারা আমাদের ক্লাসে যুক্ত আছেন সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দেন, সবাই একটু বন্ধুদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দেন। আজকের ক্লাসেও সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকবে একটি আকর্ষণীয় উপহার। সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারীর জন্য কিন্তু থাকবে আকর্ষণীয় উপহার। সবাই একটু আমরা আলোচনা করবো আজকে ক্লাসে ব্যাকরণ নিয়ে। প্রথমত ব্যাকরণ নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমাকে কথা বলতে হয় ব্যাকরণ শব্দটাকে নিয়ে। ব্যাকরণ শব্দটাকে নিয়ে আমাকে কথা বলতে হয়। একটু দেখি ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ, সবাই একটু আমাকে বলেন। এই যে ব্যাকরণ, এই ব্যাকরণ শব্দটা থেকে কতভাবে পরীক্ষা প্রশ্ন আসে একটু দেখেন। আমি লিখলাম ব্যাকরণ, কি লিখলাম, এই ব্যাকরণ, দিন শেষে এটা কি, এটা একটা শব্দ, এটা একটা টপিক্সের নাম, অধ্যায়ের নাম, ঠিক আছে, কিন্তু ব্যাকরণ কিন্তু একটা শব্দ, তাই না? তাহলে ব্যাকরণ শব্দটি একটু খেয়াল করি সবাই। ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ? ব্যাকরণ শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ? ব্যাকরণ শব্দটি হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। পরীক্ষায় একবার প্রশ্ন আসছে ব্যাকরণ শব্দটি কোন জাতীয় শব্দ? মনে রাখবেন ব্যাকরণ নয়, ব্যাকরণ টপিক্সের যত অধ্যায় আছে ব্যাকরণ সহ সকল টপিক্সের নাম হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। তাহলে ব্যাকরণ কোন ভাষার শব্দ? সবাই একটু কমেন্ট করবেন এই ব্যাকরণ শব্দটি, ব্যাকরণ শব্দটি, ব্যাকরণ শব্দটি তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ, তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ, সংস্কৃত ভাষার, সংস্কৃত ভাষার শব্দ, তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। তাহলে ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ? তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। এখন যদি বলা হয় এই ব্যাকরণ শব্দটি, একটু খেয়াল করি সবাই, ব্যাকরণ, এই ব্যাকরণ শব্দটি, কথা বলো না সবাই, ব্যাকরণ শব্দটি একটু খেয়াল করো, ব্যাকরণ শব্দটি কোন জাতীয় শব্দ? যদি পরীক্ষা প্রশ্ন আসে কোন জাতীয়,
কোন জাতীয় শব্দ, অথবা যদি বলে কোন ধরনের, যদি প্রশ্ন করা হয় কোন ধরনের, তাহলে কি হবে? রাইট অ্যান্সার কি হবে? আমরা শব্দ ভান্ডারে, বাংলা ভাষার শব্দ ভান্ডারে পড়েছিলাম যে ব্যাকরণের যত টপিকস আছে সবগুলো হচ্ছে তৎসম ভাষার শব্দ। তাহলে ব্যাকরণ নিজে কোন ভাষার শব্দ? ব্যাকরণ নিজেও তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। কিন্তু পরীক্ষায় যদি বলে ব্যাকরণ শব্দটি কোন জাতীয় শব্দ, তাহলে কিন্তু প্রশ্নের উত্তর পরিবর্তন হয়ে যাবে, পারিভাষিক শব্দ। কি হয়ে যাবে? পারিভাষিক শব্দ। তাহলে ব্যাকরণ শব্দের কোন জাতীয় শব্দ? ব্যাকরণ শব্দের হচ্ছে পারিভাষিক শব্দ। কারণ ব্যাকরণ শব্দের ইংরেজি পরিভাষা কি? ব্যাকরণ শব্দের ইংরেজি পরিভাষা হচ্ছে গ্রামার। ব্যাকরণ শব্দের ইংরেজি পরিভাষা কি? ব্যাকরণ শব্দের ইংরেজি পরিভাষা হচ্ছে গ্রামার। তাহলে ব্যাকরণ শব্দের ইংরেজি পরিভাষা কি? ব্যাকরণ শব্দের ইংরেজি পরিভাষা হচ্ছে গ্রামার। তাহলে ব্যাকরণ শব্দের ইংরেজি পরিভাষা হচ্ছে গ্রামার। এই ব্যাকরণ শব্দ থেকে আরো কতভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে? এই ব্যাকরণ শব্দটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। ব্যাকরণ শব্দটা কি সাধিত শব্দ? এই ব্যাকরণ শব্দটি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ। ব্যাকরণ শব্দটি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। ব্যাকরণ শব্দটি কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ। তারপর দেখেন লিখবেন যার প্রকৃত প্রত্যয়, লিখবেন প্রকৃত প্রত্যয়, অবলিক দিয়ে লিখবেন গঠন। যার প্রকৃত প্রত্যয় গঠন, প্রকৃত প্রত্যয় গঠন, অথবা লিখবেন বিশ্লেষণ রূপ, প্রকৃত প্রত্যয় গঠন বা বিশ্লেষণ রূপ। তাহলে যদি পরীক্ষা আসে ব্যাকরণ শব্দের প্রকৃত প্রত্যয় কি, ব্যাকরণ শব্দের গঠন কি, ব্যাকরণ শব্দের বিশ্লেষণ রূপ কি, অথবা যদি বলা হয় ব্যাকরণ শব্দকে ভাঙলে কি পাওয়া যায়, তাহলে ব্যাকরণ শব্দকে ভাঙলে পাওয়া যাবে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। রাইট অ্যান্সার কি হবে? বি যোগ আ যোগ ক্রি যোগ অন। তাহলে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। তাহলে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। তাহলে ব্যাকরণ শব্দের প্রকৃত প্রত্যয় কি? ব্যাকরণ শব্দের প্রকৃত প্রত্যয় সবাই একটু লিখেন। ব্যাকরণ শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। ব্যাকরণ শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। 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 সবাই একটু ঝটপট কমেন্ট করবেন। ব্যাকরণ শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। আচ্ছা, আপনার মনে হয় অনেকে দেখতে কষ্ট হচ্ছে। দেখেন বি যোগ আ যোগ ক্রি যোগ অন, বি যোগ আ যোগ ক্রি যোগ অন। তাহলে ব্যাকরণ শব্দের প্রকৃত প্রত্যয় কি? বি যোগ আ যোগ ক্রি যোগ অন। তাহলে পরীক্ষায় যদি আপনাকে বলে ব্যাকরণ শব্দের গঠন কি, তাহলে হবে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। যদি বলা হয় পরীক্ষায় ব্যাকরণ শব্দের বিশ্লেষণ রূপ কি, তাও হবে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। যদি বলা হয় ব্যাকরণ শব্দকে ভাঙলে কি পাওয়া যায়, বি যোগ আ যোগ ক্রি যোগ অন। এখন আসি ব্যাকরণ শব্দে আমি যদি বলি ব্যাকরণ শব্দে অক্ষর আছে কয়টি? ব্যাকরণ শব্দে অক্ষর আছে কয়টি? বলেন তো ব্যাকরণ শব্দে অক্ষর আছে কয়টি? ব্যাকরণ শব্দে অক্ষর আছে কয়টি? ব্যাকরণ শব্দে এই যে ব্যাকরণ, এই ব্যাকরণ শব্দে অক্ষর আছে। এই শব্দটাতে, এই যে ব্যাকরণ শব্দ, এই শব্দটাতে অক্ষর আছে। আমরা অক্ষর বিশ্লেষণের ক্লাস করাইছি। যদি কেউ না করে থাকেন তাহলে অক্ষর বিশ্লেষণের ক্লাসটা অবশ্যই করে নেবেন। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একেবারে যতটুকু উচ্চারণ করা যায় তাকে এক একটা অক্ষর বলে। তাহলে লিখবেন ব্যাকরণে অক্ষর আছে কয়টা? ব্যাকরণে অক্ষর আছে তিনটি। কয়টি? ব্যাকরণে অক্ষর আছে তিনটি। তার মানে এই ব্যাকরণ শব্দে অক্ষর কয়টা? তিনটা। কি কি? বে, ক, আর হচ্ছে রন। তাহলে ব্যাকরণ শব্দে অক্ষর কয়টি? ব্যাকরণ শব্দে অক্ষর হচ্ছে তিনটি। ব্যাকরণ শব্দে অক্ষর কয়টি? তিনটি। ব্যাকরণ শব্দে অক্ষর কয়টি? তিনটি। পরীক্ষায় যদি বলে ব্যাকরণ শব্দে উপসর্গ আছে কয়টি? এই ব্যাকরণ শব্দে উপসর্গ এই একটা শব্দের মধ্যে উপসর্গ আছে কয়টি? ব্যাকরণ শব্দে উপসর্গ আছে দুইটি। ব্যাকরণ শব্দে উপসর্গ আছে কয়টি? দুইটি। কি কি? এই যে ব্যাকরণ শব্দে উপসর্গ আছে দুইটা, একটা বি আর একটা হচ্ছে আ। বি এবং আ। তাহলে ব্যাকরণ শব্দে উপসর্গ আছে কয়টি? দুইটি। একটা হচ্ছে বি আর একটি হচ্ছে আ। বি এবং আ। তাহলে ব্যাকরণ শব্দে উপসর্গ আছে কয়টি? দুইটি। ব্যাকরণ শব্দে উপসর্গ আছে কয়টি? দুইটি। আজকের ক্লাস যদি সর্বোচ্চ শেয়ার করেন, আজকের ক্লাস যে সর্বোচ্চ শেয়ার করবেন এবং সর্বোচ্চ মেনশন করবেন, বন্ধুদেরকে মেনশন করবেন, তাদের জন্য কিন্তু আছে আকর্ষণীয় উপহার। আজকের ক্লাসে আমি ঘোষণা করব গত ক্লাসে সর্বোচ্চ বিজয়ীকে।
তাকে কিন্তু আমি আজকের এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমি নিজে খাম লিখে কিন্তু বই কুরিয়ারে দিয়ে দিব। আপনাদের জন্য 300 টাকা সমমূল্যের উপহার থাকবে প্রত্যেকটা ক্লাসে। যারা সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ বন্ধুদেরকে মেনশন করবেন, কমেন্ট করবেন এবং ক্লাসটা বেশি বেশি লাভ ব্রেক দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু থাকবে আপনাদের জন্য সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা আকর্ষণীয় উপহার, এবং এই উপহারটি আমার নিজ খরচে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আপনি জাস্ট পার্সেলটা গ্রহণ করবেন, ঠিক আছে? তো যারা যারা শেয়ার করেন না এখনো ক্লাসটা, সর্বোচ্চ শেয়ার করে ফেলুন, দ্রুত শেয়ার করুন। শেয়ার করে আপনি অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন, ইনবক্সে জানাবেন সর্বোচ্চ শেয়ার করে। আমাদের ডেডিকেটেড টিম কিন্তু আপনাদেরকে অবজারভেশনে রাখবে এবং কে কয়টা শেয়ার করতেছেন এগুলো পর্যবেক্ষণে আছে। আমাদের মডারেটর টিম আপনাদের জন্য কাজ করছে। আপনারা একটু ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন। ওকে, আমরা একটু আসি তাহলে ব্যাকরণ শব্দ থেকে আমরা কি কি শব্দ, কি কি আমরা প্রশ্ন পাই। ব্যাকরণ কোন ভাষার শব্দ? তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। ব্যাকরণ কোন ভাষা? মনে রাখবেন, যদি বলা হয় ভাষা তাহলে রাইট অ্যান্সার হবে তৎসম বা সংস্কৃত। যদি বলা হয় কোন জাতীয় অথবা কোন ধরনের, তাহলে হবে পারিভাষিক শব্দ, কেননা ব্যাকরণ শব্দের ইংরেজি পরিভাষা হচ্ছে গ্রামার। যদি বলা হয় ব্যাকরণ শব্দ প্রত্যয় সাধিত শব্দ, এর প্রকৃতিবত্ত কি, গঠন কি, বিশ্লেষণ রূপ কি, ভাঙলে কি পাওয়া যায়, তাহলে হবে বিযোগ আযোগ ক্রিযোগ অন। এরপর আসি, ব্যাকরণ অক্ষর আছে কয়টি? ব্যাকরণে অক্ষর আছে 3টি। ব্যাকরণে অক্ষর কয়টি? 3টি। এরপর বলছে বিযোগ আযোগ বিযোগ ব্যাকরণ অক্ষর 3টা। উপসর্গ আছে কয়টা? 2টা, বি এবং আ। এই হচ্ছে 2টি উপসর্গ আমাদের ব্যাকরণে আছে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে লিখবেন শেয়ার ডান। শেয়ার করে সবাই একটু লিখবেন শেয়ার ডান। শেয়ার করে সবাই একটু লিখবেন শেয়ার ডান। যার যার শেয়ার করেছেন সবাই একটু শেয়ার করে লিখবেন শেয়ার ডান। ওকে, সবাই একটু শেয়ার করে লিখবেন শেয়ার ডান। শেয়ার করে লিখবেন শেয়ার ডান। সবাইকে শেয়ার করেছেন, ক্লাসটি শেয়ার করেছেন। আর যে যেখান থেকে আমাদেরকে কমেন্ট করছেন অবশ্যই শিখা পেজ থেকে কমেন্ট করবেন। আপনাদের শিখা পেজ থেকে আমি কমেন্টগুলো পড়ছি। যে যেই পেজ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু শিখা লিখে সার্চ দিলেই চলে আসবে, অথবা শিখা পেজ থেকে আপনারা কমেন্ট করলেই উত্তরগুলো আমি দেখতে পারবো। ওকে, আর আমি কিন্তু আপনাদের পছন্দের টপিকসের উপরে রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই নূরে আলো নূর। ওকে, এরপর আমরা একটু আসি ব্যাকরণ। ব্যাকরণ নিয়ে আমরা একটু আলোচনা করি। ব্যাকরণের কাজ কি? ব্যাকরণে কি করে? ব্যাকরণ খায় না মাথায় দেয়, তাই না? তাহলে ব্যাকরণের কাজ কি বলেন তো দেখি। ব্যাকরণের কাজ হচ্ছে ভাষাকে, আচ্ছা আমরা একটু দেখি। ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার সুশৃঙ্খল, ভাষাকে কি করা? শৃঙ্খলিত রাখা। আবার ব্যাকরণ কি করে? ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। লিখবেন ব্যাকরণকে কি বলা হয়, সবাই একটু লিখবেন। ব্যাকরণকে বলা হয়, এই ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। পরীক্ষা একবার প্রশ্ন আসছে, ব্যাকরণকে কি বলা হয়? ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। পরীক্ষা একবার প্রশ্ন আসছে, ব্যাকরণকে কি বলা হয়? ভাষার সংবিধান। তাহলে ব্যাকরণকে কি বলা হয়? ভাষার সংবিধান বলা হয়। ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। তাহলে লিখবেন ব্যাকরণের কাজ, লিখবেন ব্যাকরণের কাজ কি কাজ? ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা, ঠিক আছে? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা, একটু লিখে নিন, এই জায়গায় জায়গা হচ্ছে না। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা হচ্ছে ব্যাকরণের কাজ। ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। আচ্ছা, খুঁটিনাটি প্রশ্ন যেগুলো আছে সেগুলো হয়ে গেল। আরেকটা লিখতে পারেন, ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? ব্যাকরণ শব্দের সন্ধি একটু লিখবেন সবাই। ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এই ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ, ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি বিচ্ছেদ, ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ কি? ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বি যোগ আকরণ। লিখে রাখতে পারেন ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে একটা স্বরসন্ধি। এটা কি সন্ধি? স্বরসন্ধি। এটা কোন সন্ধি? এটা হচ্ছে স্বরসন্ধি। তাহলে ব্যাকরণ শব্দটি কোন সন্ধি? ব্যাকরণ শব্দটি হচ্ছে স্বরসন্ধি, যা বিশ্লেষণ করলে বা ভাঙলে, মানে ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় বিযোগ আকরণ। আশা করি বুঝতে পেরেছেন। সর্বোচ্চ শেয়ার করে আজকেও কিন্তু ক্লাসে পেয়ে যাবেন উপহার, 300 টাকা সমমূল্যের উপহার পেয়ে যাবেন সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী। ওকে, এখন আসি
ব্যাকরণের অর্থগতভাবে দুই প্রকার। ব্যাকরণ অর্থগতভাবে কয় প্রকার? দুই প্রকার। ব্যাকরণ অর্থগতভাবে দুই প্রকার। একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, আর একটা হচ্ছে ব্যবহারিক অর্থ। একটা হচ্ছে জন্মগত অর্থ, আর একটা হচ্ছে ব্যবহারিক অর্থ। আমাদের সাথে অর্ণব আহমেদ ফাহিম স্যার যুক্ত আছেন, লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে সাধারণ জ্ঞানের কিংবদন্তি শিক্ষক মিহির স্যারের ছোট ভাই নাসির স্যার যুক্ত আছে। আমাদের সাথে মিহির স্যার যুক্ত আছে। আমাদের সাথে অর্ণব স্যার যুক্ত আছে। সকল শিক্ষকদেরকে নিয়ে মনে হচ্ছে ক্লাস করছি। আমাদের সাথে শিক্ষার্থীরা আছে, শিক্ষকরাও আছে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই। আজকে ক্লাস কিন্তু জমজমাট হবে। তো একটু আসি আমরা আমরা লিখবো যে ব্যুৎপত্তিগত অর্থ। ব্যাকরণের অর্থগতভাবে কয় প্রকার? দুই প্রকার। ব্যাকরণ অর্থগতভাবে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, আর একটা হচ্ছে ব্যবহারিক অর্থ। একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, আর একটা হচ্ছে ব্যবহারিক অর্থ। ভাষা ও ব্যাকরণের মৌলিক রূপ কয়টি? ভাষা ও ব্যাকরণের মৌলিক রূপ কয়টি? দেখবেন, মনে রাখবেন, মানুষের রূপও দুইটা, ভাষা ও ব্যাকরণের রূপও দুইটা। ঠিক আছে? ভাষা ও ব্যাকরণের মৌলিক রূপ কয়টি? এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। এগুলো থেকে ঘুরিয়ে ফিরে পরীক্ষা প্রশ্ন আসে। একটু নোট করেন, না পারলে আমাকে বলেন, আমি নোট করে দিব। ঠিক আছে? একটু খেয়াল করেন, ভাষা ও ব্যাকরণের মৌলিক রূপ কয়টি? দুইটি। কি কি বলেন তো? কি কি বলেন তো? কি কি? একটা হচ্ছে লেখ্য রূপ, আর একটা হচ্ছে কথ্য রূপ। লেখ্য বা লিখিত রূপ। লেখ্য বা লিখিত। লেখ্য বা লিখিত রূপ। লেখ্য বা লিখিত রূপ। এক নম্বর হচ্ছে লেখ্য বা লিখিত রূপ। দুই নম্বরে হচ্ছে কথ্য বা কথিত। কথ্য অথবা কথিত। কথিত কথিত রূপ। কথ্য বা কথিত রূপ। তাহলে ব্যাকরণের দেখেন, একটু খেয়াল করেন, ব্যাকরণের রূপ কয়টা? ব্যাকরণের মৌলিক রূপ হচ্ছে দুইটা। ব্যাকরণের মৌলিক রূপ কয়টা? দুইটা। ভাষারও মৌলিক রূপ কয়টা? ভাষারও মৌলিক রূপ দুইটা। ব্যাকরণের মৌলিক রূপ কয়টা? দুইটা। ভাষার মৌলিক রূপ কয়টা? দুইটা। পিছনে গেলে পিছনে পিছিয়ে পড়ে গেলাম। পিছিয়ে পড়েন নাই, এই ক্লাসটা আবার করবেন, আপনি ইউটিউবে করবেন প্রয়োজনে, কোনো সমস্যা নাই। তাহলে ভাষা, এই কথা বলো না তো। আমরা বললাম ভাষা ও ব্যাকরণের মৌলিক রূপ কয়টা? ভাষা ও ব্যাকরণের মৌলিক রূপ দুইটা। একটা হচ্ছে লিখিত রূপ, আর একটা হচ্ছে কথিত বা কথ্য রূপ। একটা হচ্ছে লেখ্য রূপ, আর একটা হচ্ছে কথ্য রূপ। ভাষার মৌলিক রূপ দুইটা, ব্যাকরণেরও মৌলিক রূপ দুইটা। যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই, ক্লাসটা দ্রুত শেয়ার করেন। আজকের ক্লাস শেয়ার করলে পাবে, সর্বোচ্চ শেয়ারকারী পাবে একটি বিশেষ উপহার। ঠিক আছে? ওকে, আমরা আসি ভাষা ও ব্যাকরণের মৌলিক অংশ কয়টি? ভাষা ও ব্যাকরণের মৌলিক অংশ হচ্ছে চারটি। ভাষা ও ব্যাকরণের মৌলিক অংশ কয়টি? ভাষা ও ব্যাকরণের মৌলিক অংশ কিন্তু চারটি। কি কি? একটু আসি। প্রথমত লিখবো আমরা ধ্বনি। প্রথমত কি? ধ্বনি। ধ্বনি বা সাউন্ড। দুই নম্বরে আমরা লিখবো শব্দ। দুই নম্বরে কি লিখবো? শব্দ। তিন নম্বরে লিখবো আমরা বাক্য। বাক্য। এবং চার নম্বরে আমরা লিখবো অর্থ। অর্থ। তাহলে ভাষা বা ব্যাকরণের মৌলিক অংশ কয়টি? ভাষা বা ব্যাকরণের মৌলিক অংশ হচ্ছে চারটি। মৌলিক অংশ কয়টি? চারটি। ভাষা বা ব্যাকরণের মৌলিক অংশ কয়টি? চারটি। ভাষা বা ব্যাকরণের মৌলিক অংশ কয়টি? চারটি। ধ্বনি বা সাউন্ড, শব্দ বা ওয়ার্ড, বাক্য বা সেন্টেন্স, অর্থ বা মিনিং। মনে রাখবেন, ভাষা বা ব্যাকরণের মৌলিক অংশ চারটি, আলোচ্য বিষয় কিন্তু চারটি। ভাষা বা ব্যাকরণের মৌলিক অংশ কয়টি? চারটি। আবার ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কিন্তু চারটি। খেয়াল রাখবেন, চমৎকার একটা বিষয়। তাহলে ভাষা ও ব্যাকরণের মৌলিক অংশ কয়টা? চারটা। আবার একটু আমরা আসি ভাষা বা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়। প্রধান একটু খেয়াল রাখবেন, আমি বলছি কি প্রধান। প্রধান আলোচ্য বিষয় কয়টা? প্রধান আলোচ্য বিষয় কিন্তু চারটি। প্রধান আলোচ্য বিষয় কয়টি? চারটি। এক নম্বর হচ্ছে ধ্বনিতত্ত্ব বা ফনোলজি, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বা মরফোলজি, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব বা সেমিস্ট্যাক। এইগুলো কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু ইংরেজিগুলো আসে যে ফনোলজির বাংলা কি? ফনোলজির বাংলা হচ্ছে ধ্বনিতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম কি? পরীক্ষা একবার প্রশ্ন ছিল, শব্দতত্ত্বের আরেক নাম কি? শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। বাক্যতত্ত্বের আরেক নাম কি? বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। ইংরেজি নাম কি? ইংরেজি নাম হচ্ছে সিনট্যাক্স। অর্থতত্ত্বের আরেক নাম কি? সেমিস্ট্যাক। এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই ক্লিয়ার ধারণা রাখতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? চারটি। এখন এছাড়া আর কিছু নাই ভাই? আছে। এছাড়া আছে অভিধান তত্ত্ব আছে। তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এগুলো হচ্ছে প্রধান আলোচ্য বিষয়। এছাড়াও আছে অভিধান তত্ত্ব। কি আছে? অভিধান তত্ত্ব। অভিধান তত্ত্ব। এছাড়া আছে অভিধান তত্ত্ব। আরো আছে লেক্সিকোগ্রাফি বা অভিধান তত্ত্ব। আরো আছে ছন্দ বা অলংকার তত্ত্ব। ছন্দ
বা অলংকার, ছন্দ বা অলংকার তত্ত্ব, ছন্দ বা অলংকার তত্ত্ব। এছাড়াও আছে, আরো আছে একটু সবাই একটু খেয়াল করেন, আরো আছে, একটু লিখবেন, আরেকটা হচ্ছে নন্দন তত্ত্ব, নন্দন তত্ত্ব। এছাড়া আরেকটা কি আছে, নন্দন তত্ত্ব। তাহলে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় যদি বলে পরীক্ষায়, ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কি, তাহলে প্রধান আলোচ্য বিষয় কিন্তু এই চারটাই। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কি, প্রধান আলোচ্য বিষয় এই চারটা। প্রধান আলোচ্য বিষয় কয়টা, প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটি। প্রধান আলোচ্য বিষয় কয়টি, চারটি। প্রধান আলোচ্য বিষয় কয়টি, চারটি। আর এগুলো হচ্ছে অপ্রধান আলোচ্য বিষয়। ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয় হচ্ছে এইগুলো, ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয় এগুলো। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন সবাই আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, ক্লাসটা শেয়ার করে দিবেন। দ্বিতীয়ত আরেকটা কাজ কি করবেন, আরেকটা কাজ করতে পারেন আপনারা, যে কাজটি করবেন সবাই একটু ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা একটু ফলো দিয়ে দিবেন। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে যারা আমাদের সাথে যুক্ত নাই সবাই ইউটিউবে কিভাবে আসবেন একটু খেয়াল করেন। ইউটিউবে আসবেন সবাই একটু, ক্রোম, সবাই একটু আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা একটু ফলো দিয়ে দিবেন। কেননা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা রেগুলার, আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা রেগুলার আমাদের ক্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা এই যে রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে আসবেন, কি করবেন, রাশেদ স্যার আমাদের ক্লাসটি সর্বোচ্চ শেয়ার দিবেন, সর্বোচ্চ মেনশন দিবেন, এবং বন্ধুদেরকে শেয়ার করে এবং মেনশন করে আপনারা আমাদের এই রাশেদ স্যার পেজে আসবেন। রাশেদ স্যার পেজে এসে আপনারা রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে আসবেন। এখানে কি করবেন, এখানে আপনার কাজ হচ্ছে যে দেখেন, আপনাকে আমি দেখাই যে এই যে রাশেদ স্যার পেজে আসলে আপনার কি হবে, কি লাভ হবে। রাশেদ স্যার পেজে দেখবেন, আসার পরে দেখবেন এখানে একটা প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করার পর দেখবেন এডমিশন 2025 বাংলা ফ্রি ক্লাস, এখানে টিপ দিবেন। দেওয়ার পর দেখবেন আপনার যে যে টপিকস লাগবে, দেখেন আপনার অভিধানের ক্লাস আপনি পারেন না, অভিধানের সহজ টেকনিকের মাধ্যমে অভিধানের ক্লাস নেওয়া আছে। শব্দের প্রকারভেদ সম্পর্কে আপনার ধারণা নাই, শব্দের প্রকারভেদ, শব্দ ভান্ডার, তৎসম শব্দ কোনটা কোনটা কোন শব্দ, এগুলো আছে। উপসর্গ আপনার মনে থাকে না, উপসর্গের ক্লাস আছে। নত্য সত্য বিধান আপনি জানেন না, মজার কৌশলে নত্য সত্য বিধানের ক্লাস আছে। ধ্বনি পরিবর্তন জানেন না, ধ্বনি পরিবর্তনের ক্লাস আছে। আপনারা যা চান এডমিশনে, আপনার যা যা লাগবে প্রস্তুতি নিতে, আপনার সবই কিন্তু আমাদের এই রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে কিন্তু দেয়া আছে। তাহলে আপনার কাজ কি, আপনি যদি আমাদের আজকে ক্লাসের উপহার পেতে চান, আপনাকে সর্বোচ্চ শেয়ার দিতে হবে, সর্বোচ্চ শেয়ার দিতে হবে, এবং আপনাকে সর্বোচ্চ শেয়ার দিতে হবে, এবং আপনি ক্লাস শেষে আমাদের ইনবক্সে নক দিবেন। ইনবক্সে নক দিয়ে আপনি জানাবেন যে আপনার ঠিকানা। তাহলে আপনাকে কি করা হবে, তাহলে আপনাকে আমরা এই আমাদের যে উপহার, এই উপহারটি আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, সবাই একটু আসি আমরা। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটি। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি, চারটি। এরপরে আসি আমরা ব্যাকরণের একটু এমসিকিউ আছে, দেখেন ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কি বা মূল আলোচ্য বিষয় কয়টি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2021-22 প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2021-22 প্রশ্ন। গুনগুন করলে কনসেন্ট্রেশন ব্রেক হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2021-22 প্রশ্নটা আসছে যে ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কি, মূল আলোচ্য বিষয় কি, ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কি। সবাই একটু ঝটপট কমেন্ট করেন, ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কি। সবাই একটু কমেন্ট করে জানান ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কি। সবাই একটু কমেন্ট করেন ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কি। সবাই একটু কমেন্ট করেন ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কি। গত ক্লাসে কারা কারা উপহার পেয়েছে একটা লিস্ট করো, হৃদয় একটা লিস্ট করো, গত ক্লাসে কারা কারা উপহার পেয়েছে। আমাদের তো লিস্টটা ছিল মেবি, তুমি একটু আমাকে খাতায় লিখে দাও, আমি ঘোষণা করে দিচ্ছি ক্লাসে। এই যে খাতা নাও, খাতায় একটু লিখে দাও, আমি ঘোষণা করে দিচ্ছি ক্লাসে। গত ক্লাসে আমরা বলেছিলাম একজনকে আমরা সর্বোচ্চ উপহার দিব, আমরা একজনকে উপহার দিব। আমরা আজকে একটু তাদের নাম ঘোষণাগুলো করি, নামগুলো ঘোষণা করি। আমরা একজনকে না, আমরা তিনজনকে সিলেক্ট করেছি, আমরা তিনজনকে উপহার পাঠাবো ইনশাল্লাহ। আজকে আমরা নাম ঘোষণা করছি, আমরা তিনজনকে উপহার পাঠাবো ইনশাল্লাহ। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই সবাই একটু আজকের ক্লাসটা শেয়ার করে দেন। স্যার কারকের উপর ক্লাস নেন ইনশাল্লাহ, নেক্সট ক্লাস কারকের উপর হবে, কোনো সমস্যা নাই। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করবেন,
ক্লাসটা শেয়ার করবেন, বন্ধুদেরকে মেনশন করবেন, আপনার কাজ এটা। আর আপনার ঠিকানায় বই পৌঁছে দেওয়ার দায়িত্ব, আপনার ঠিকানায় উপহার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, ইনশাল্লাহ। ওকে, আসি ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কি। ব্যাকরণের মূল আলোচ্য বিষয় 4টি। ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের মূল আলোচ্য বিষয় হচ্ছে 4টি। ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের মূল আলোচ্য বিষয় হচ্ছে 4টি, বা প্রধান আলোচ্য বিষয় কয়টি? 4টি। ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। স্যার লাইট অনেক বেশি। ওকে, সমস্যা নাই, লাইট বেশি থাকলে লাইট কমে যাবে। এখন ঠিক আছে? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা একটু আসি, ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় 4টি। ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এখন একটু আসি আমরা যে ধ্বনিতত্ত্ব কাকে বলে। ধ্বনিতত্ত্ব কাকে বলে? ধ্বনিতত্ত্ব কাকে বলে? সবাই একটু লিখবেন, সবাই একটু লিখবেন। ধ্বনি সম্পর্কিত, ধ্বনি ও বর্ণ সম্পর্কিত একটু খেয়াল করি। আচ্ছা, আমরা সবাই একটু দেখি কিভাবে আমরা এগুলা নির্ণয় করি। ধ্বনিতত্ত্ব, ধ্বনি লিখলাম, আমরা লিখলাম ধ্বনি, কি লিখলাম? ধ্বনি। আচ্ছা, ধ্বনির লিখিত রূপকে কি বলে? ধ্বনির লিখিত রূপকে কি বলে? ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? বর্ণ বলা হয়। ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? বর্ণ। আচ্ছা, ধ্বনির লিখিত রূপ, লিখিত রূপ, ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। ধ্বনি লেখার সাংস্কৃতিক চিহ্নকে কি বলা হয়? চিহ্ন। ধ্বনির সাংস্কৃতিক চিহ্নকে কি বলা হয়? বর্ণ বলা হয়। আচ্ছা, ধ্বনির সাংস্কৃতিক চিহ্নকে বর্ণ বলা হয়। ধ্বনির লিখিত রূপ, ধ্বনির দৃশ্যমান রূপকে কি বলা হয়? ধ্বনির দৃশ্যমান, দৃশ্যমান, দৃশ্যমান রূপকে কি বলা হয়? বর্ণ বলা হয়। ধ্বনির লিখিত রূপ, লিখিত রূপ, ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? বর্ণ বলা হয়। ধ্বনির সাংস্কৃতিক চিহ্ন কি কি বলা হয়? বর্ণ বলা হয়। আচ্ছা, এগুলো গেল। তাহলে বর্ণের উচ্চারিত রূপকে কি বলা হয়? বর্ণের উচ্চারিত রূপকে ধ্বনি বলা হয়। তার মানে ধ্বনি শোনা যায়, বর্ণ লেখা যায়। ধ্বনি শোনা যায়, বর্ণ দেখা যায়। ধ্বনি কি করা যায়? শোনা যায়, আর বর্ণ দেখা যায়। তাহলে ধ্বনি আর বর্ণ একই জিনিস। একটা হচ্ছে লিখিত রূপ, আর একটা হচ্ছে উচ্চারিত রূপ। একটা হচ্ছে লিখিত রূপ, আর একটা হচ্ছে উচ্চারিত রূপ। তাহলে ধ্বনি আর বর্ণ নিয়ে আমরা যদি বলি, ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয় কি? ধ্বনি সম্পর্কিত বা ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমরা লিখতেই পারি, ধ্বনি ও বর্ণ সম্পর্কিত, সবাই একটু লিখেন, সবাই একটু লিখবেন, ধ্বনি, ধ্বনি ও বর্ণ সম্পর্কিত, ধ্বনি ও বর্ণ সম্পর্কিত, ধ্বনি ও বর্ণ সম্পর্কিত বা ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয়। ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয়। ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয়। সকল আলোচনার বিষয়। আলোচনার, লেখা ফেটে যাচ্ছে। আলোচনার, ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয়। ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয় কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এই ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমি যদি একটু আপনাদেরকে আমি বলি যে, খেয়াল করেন, 3টা কলাম করলাম, মনে করেন একটা কলাম, একটা কলাম, 2টা কলাম, এটা 3টা কলাম। আমি 3টা কলাম করলাম। মনে করেন এক পাশে লিখলাম আমি ধ্বনি, কি লিখলাম? ধ্বনি, কি লিখলাম? ধ্বনি। আরেক পাশে আমি লিখলাম বর্ণ, আরেক পাশে কি লিখলাম? বর্ণ। তাহলে আমরা জানি ধ্বনি সম্পর্কিত সকল আলোচনার বিষয় কি? ধ্বনি সম্পর্কিত, ধ্বনি সম্পর্কিত সকল আলোচনার বিষয় হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয় কি? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয় হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমি বলতে পারি ধ্বনি থেকে কি কি আছে? ধ্বনি থেকে কি কি আছে? ধ্বনি থেকে আমি যদি বলি 1 নম্বরে আমি বললাম ধ্বনি নিজে আছে। ধ্বনি তাহলে ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি হচ্ছে ব্যাকরণের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। 2 নম্বরে আমি যদি বলি ধ্বনি, ধ্বনি, ধ্বনি পরিবর্তন, আমি বললাম ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন। আমি 3 নম্বরে বললাম ধ্বনি প্রকরণ। ধ্বনি প্রকরণ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। আমরা বললাম ধ্বনি বিশ্লেষণ,
ধ্বনি বিশ্লেষণ। এবং 5 নাম্বার আমরা বললাম 5 নাম্বার আমরা বললাম ধ্বনি উচ্চারণ প্রণালী। ধ্বনি উচ্চারণ প্রণালী। ধ্বনি উচ্চারণ প্রণালী। তাহলে আমি কি বললাম? ধ্বনি, ধ্বনি পরিবর্তন, ধ্বনি প্রকরণ, ধ্বনি বিন্যাস, ধ্বনি উচ্চারণ প্রণালী। এগুলো ছিল ধ্বনি সম্পর্কিত সকল আলোচনার বিষয়। এখন আমরা আসবো বর্ণ সম্পর্কিত আলোচনার বিষয়। 1 নম্বর আমি লিখলাম বর্ণ নিজেই আছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। 2 নম্বরে আমরা লিখবো বর্ণমালা। আমরা লিখলাম বর্ণমালা। তাহলে বর্ণমালা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। 3 নম্বরে আমি লিখলাম বর্ণ প্রকরণ। বর্ণমালা বর্ণ প্রকরণ। তারপর আমরা লিখবো বর্ণবিন্যাস। বর্ণমালা বর্ণ প্রকরণ বর্ণবিন্যাস। তারপর আমরা লিখবো যুক্ত বর্ণ। তারপর আমরা লিখবো অক্ষর। এবং 7 নম্বর আমরা লিখবো লিপি। তাহলে আমি কি বললাম? বর্ণমালা বর্ণ প্রকরণ বর্ণবিন্যাস যুক্ত বর্ণ অক্ষর লিপি। তাহলে আমার সাথে বলেন বর্ণমালা বর্ণ প্রকরণ বর্ণবিন্যাস যুক্ত বর্ণ অক্ষর লিপি। এগুলো সবগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এই সবগুলোই হচ্ছে আমাদের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয় কি? ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয় কি? ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয় ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সবাই কি ক্লিয়ার? ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয় কি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আমাদের সাথে গত ক্লাসে যারা আমাদের উপহার প্রাপ্য সর্বোচ্চ শেয়ার করেছিলেন, সর্বোচ্চ মেনশন এবং সর্বোচ্চ গ্রুপে শেয়ার করে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছিলেন, তাদের আমরা একটা লিস্ট পেয়েছি। গত ক্লাসের লিস্টটা আমি পেয়েছি, আমি একটু বলি। আমাদের সাথে আছে উত্তরা হাউজিং থেকে সুমু হোসেন, তিনি সর্বোচ্চ শেয়ার করেছিলেন, সর্বোচ্চ মেনশন করেছিলেন এবং তিনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন। তিনি আমাদের কাছে উপহার প্রাপ্য। কিন্তু আমরা এরপরে আমরা চলে যাই। আমরা একটা উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু আমরা 3টা উপহার দিব বলেছিলাম। এরপরে আমরা বলেছিলাম ফারিজা। আচ্ছা ঠিক আছে, ফারজানা ফারিজা তিনি আমাদের সাথে আছেন। আমাদের গতকালকে ক্লাস সর্বোচ্চ শেয়ার করেছিলেন, তিনি আছেন সাতক্ষীরা। না, এটা কি লিখছো? সাতক্ষীরা। হ্যাঁ, আমাদের সাথে ফারজানা তিনি আমাদের ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করেছিলেন, সর্বোচ্চ বন্ধুদেরকে মেনশন করেছিলেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন। তিনি আমাদের সাতক্ষীরা সদরের আপু। তিনি আমাদের সাথে আমাদের পরিবারে যুক্ত আছেন, তাকে আমরা উপহার পাঠাবো। আমাদের সাথে আছে তাসলিমা কাপাসিয়া গাজীপুর আছেন। আজকের ক্লাসে আপনারা আছেন? আজকের ক্লাসে আমি যাদের নাম বললাম, আজকের ক্লাসে আপনারা আছেন। আপনারা সর্বোচ্চ শেয়ার করেছিলেন, সর্বোচ্চ মেনশন করেছিলেন এবং সর্বোচ্চ বন্ধুদেরকে কমেন্ট করেছিলেন। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, হ্যাঁ আচ্ছা, আমাদের সাথে আরো আছে এমডি মামুন, তিনিও সর্বোচ্চ শেয়ার করেছিলেন, কিন্তু আমরা সবাইকে উপহার দিতে পারছি না। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা উপহার দিব। আমাদের সাথে আছে তনুকা, তিনিও সর্বোচ্চ শেয়ার করেছিলেন, কিন্তু আমরা আজকে আপাতত আমরা 3 জনকে উপহার দিব। আর আরেকজন আছে, তিনি হচ্ছেন আমাদের সাথে, আমরা 4 জন, প্রথম ক্লাসে আমরা 3 জন বলেছিলাম, 3 জনের মধ্যে আরো একজন আছেন, তিনি হচ্ছেন আমাদের রাখি বানিক রাজবাড়ি থেকে। আমরা এই মোট 4 জনকে, গত ক্লাসে 4 জনকে আমরা উপহার পাঠাবো। আমাদের উপহার, এই যে লিস্ট রেডি, আমরা লিস্ট অনুযায়ী ধরে আজকে আমরা উপহার পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা আগামী 2 কার্য দিবস বা 3 কার্য দিবসের মধ্যে কিন্তু আপনাদের উপহারটি সুন্দরবন কুরিয়ার থেকে রিসিভ করতে পারবেন। তো আজকের ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার করছেন, সর্বোচ্চ শেয়ার করে দেন। আপনারা 30টা পর্যন্ত বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। এডুকেশনাল গ্রুপ আছে, বিভিন্ন চাকরির গ্রুপ আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রুপ আছে, নার্সিং কোর্নিয়ার গ্রুপ আছে বা নার্সিং এর গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেন। ওই আইডি দিয়ে কোনো কেন জানি হচ্ছে না, তাই এই আইডি দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, মুন্নি স্ক্রিনশট নেওয়া হৃদয়, মুন্নি তিনিও কিন্তু সর্বোচ্চ, হ্যাঁ কে এটা? আচ্ছা
আচ্ছা, উনিও সর্বোচ্চ শেয়ার দিচ্ছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আমরা একটু আমাদের পড়াশোনা চলে আসি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় বলছিলাম, ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয় ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আরো একটা বিষয় আছে, ধ্বনির মিলনে কি হয়? ধ্বনির মিলন হয় সন্ধি। ধ্বনির মিলনে কি হয়? ধ্বনির মিলনে হয় সন্ধি। ধ্বনির মিলনে কি হয়? সন্ধি। আরেকটা আছে নত্য সত্য বিধান। আমরা জানি মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব লেখার বিধানকে কি বলা হয়? নত্য ও সত্য বিধান। নত্য ও সত্য বিধান। নত্য ও সত্য বিধান, এটা বর্ণ সম্পর্কিত আলোচনা বিষয়, নত্য সত্য বিধান। আরেকটা লিখবেন বাগধারা, সরি বাগযন্ত্র, 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 বাগযন্ত্র। আরেকটা লিখবেন বানান, বা কলম এরকম করতেছে কেন? লিখবেন 4 নাম্বার লিখবেন বাঘ, বাঘযন্ত্র। আরেকটা লিখবেন বানান, বাঘযন্ত্র, বানান। তাহলে আমরা দেখলাম কি কি দেখলাম? সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, বাগযন্ত্র, বানান। সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, বাগযন্ত্র, বানান, এগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সবগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সুমু, আমি সুমু, হ্যাঁ সুমু, মুন্নি সুমু, ঠিক আছে। ওকে, আমরা একটু আসি কি কি বললাম, ধ্বনিতত্ত্বে কি কি নিয়ে আলোচনা করা হয়। ধ্বনি, ধ্বনি পরিবর্তন, আমার সাথে সবাই বলেন। ধ্বনি, ধ্বনি পরিবর্তন, ধ্বনি প্রকরণ, ধ্বনি উচ্চারণ প্রণালী, ধ্বনি বিশ্লেষণ। তারপর বর্ণ থেকে আছে বর্ণ, বর্ণমালা, বর্ণ প্রকরণ, বর্ণবিন্যাস, যুক্তবর্ণ, অক্ষর, লিপি। বর্ণ, বর্ণমালা, বর্ণ, আমি অফলাইন ক্লাসে এভাবে পড়াই, আমার সাথে বলেন বর্ণ, বর্ণমালা, বর্ণ প্রকরণ, বর্ণবিন্যাস, যুক্তবর্ণ, অক্ষর, লিপি। বর্ণ, বর্ণমালা, বর্ণ প্রকরণ, বর্ণ প্রকরণ, যুক্তবর্ণ, অক্ষর, লিপি। এরপর আমি বলছি সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, বাগযন্ত্র, বানান। সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, বাগযন্ত্র, বানান। সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, বাগযন্ত্র, বানান। তাহলে এই সবগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সবগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে আসি আমরা, সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? পরীক্ষা প্রশ্ন আসছে, পরীক্ষা এই প্রশ্নটা 4 বার 4 জায়গায় আসছে, শুধু একটা না, 4 বার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্নটা আসছে। সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবাই একটু ঝটপট কমেন্ট করবেন, সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? পরীক্ষা প্রশ্নটা আসছে, সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবাই কমেন্ট করবেন, আমি সবার কমেন্ট পড়বো ইনশাআল্লাহ। সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবাই একটু কমেন্ট করেন, সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবাই একটু কমেন্ট করেন, সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি, ধ্বনি বউয়ের সাথে 9-6 সন্ধি হলো টেকনিক। এত মানে এইগুলা টেকনিক লাগে। ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয় কি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে সন্ধিতে কিসের মিলন হয়? সন্ধিতে মূলত ধ্বনির মিলন হয়। সন্ধিতে কিসের মিলন হয়? সন্ধিতে, সন্ধিতে মূলত কিসের মিলন হয়? সন্ধিতে মূলত ধ্বনির মিলন হয়। ক্ষেত্র বিশেষে বর্ণের মিলন হয়। ক্ষেত্র বিশেষে বর্ণ মিলন হয়। আর আমরা জানি ধ্বনি ও বর্ণ সম্পর্কিত সকল আলোচনার বিষয় ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে এই সন্ধি ব্যাকরণে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা আসছে এ ইউনিটে। এ ইউনিটে আসছে 23-24 সালে, আবার ই ইউনিটে আসছে 18-19 সালে। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা 2 বার আসছে। এছাড়া আমরা দেখি আরো কোথায় কোথায় আসছে। এছাড়া আমাদের প্রশ্নটা আসছে, এছাড়া এই প্রশ্নটা আসছে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে 2020-21 প্রশ্নটা আসছে। এরকম আমি 10 জায়গার উপরে আমি প্রশ্নটা পাইছি, 10 জায়গার উপরে। আমি সেই জায়গা, সব জায়গা থেকে আমি জাস্ট 2টা প্রশ্ন নিছি আপনাদেরকে দেখানোর জন্য। এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আমাদের সাথে যুক্ত আছে ইসমাত আরা রুমি, আমাদের সাথে ফরমান স্যার যুক্ত আছেন, লিখছেন স্যার আমরা কি পুরস্কার পাবো না? ফরমান স্যার সর্বোচ্চ ক্লাস শেয়ার করেন, সর্বোচ্চ বন্ধুদেরকে মেনশন করেন, ইনশাল্লাহ আপনিও উপহার পেয়ে যাবেন। আমাদের সাথে হীরালাল ভাই যুক্ত আছে, লিখেছেন ধ্বনিতত্ত্ব। আমাদের সাথে রাখি মানিক আছে, লিখেছে ধ্বনিতত্ত্ব। থ্যাংক ইউ। ওকে, এরপরে আমরা একটু চলে আসি
আমাদের বর্তমানে কিন্তু শিক্ষা ফাইনাল সাজেশনের অর্ডার চলছে, প্রি অর্ডার চলছে। যারা কিন্তু আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে বই পাবেন। আমাদের বইটি সম্পূর্ণ কাজ চলছে, অলরেডি আমরা প্রেসে দিয়েছি। প্রেস থেকে বের হইতে মানে বইটি ছাপা হতে যতদিন সময় লাগে ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী ৩-৪ কার্য দিবসের মধ্যে আমরা বইটি হাতে পাবো। তো সবাই একটু দেখেন, যারা যারা বইটি অর্ডার করতে চান তারা আমাদের এই 0181443 নাম্বারে 3392 নাম্বারে বিকাশ নগদ রকেট এর মাধ্যমে 250 টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে আপনি এসএমএস দিবেন আপনার নাম, আপনার ঠিকানা, আপনার মোবাইল নাম্বার এবং আপনার বিকাশ নাম্বারের লাস্ট 4 ডিজিট দিয়ে এসএমএস করলে আপনার ঠিকানায় বই কিন্তু আমাদের বই ছাপা হওয়ার পরে চলে যাবে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন যারা চাইলে আপনারা এই শিক্ষা সাজেশনটি অর্ডার করতে পারেন। এই সাজেশনটি কাদের জন্য? এই সাজেশনটি হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে এবং নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য এই সাজেশনটি। সকল বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য এই সাজেশনে বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, বিরোচন অংশ এবং বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। শুধু কি তাই না, এই বইটাতে আরো আছে 60 সেট মডেল টেস্ট। এই সবগুলো মিলে বইটার মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। মাত্র কয় টাকা? 200 টাকা। কুরিয়ার চার্জ মাত্র সাথে অ্যাড হবে 50 টাকা। মোট 250 টাকা হচ্ছে বইয়ের মূল্য। তো আপনারা যারা কেউ অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের 01814443392 নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের শিক্ষা পেজে ইনবক্স করতে পারেন। ওকে, আমরা একটু আসি যে আমাদের অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব কি ভাই? অর্থ সংক্রান্ত যে তত্ত্বগুলো আছে সবগুলোই হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। যেমন আমি যদি বলি মুখ্যার্থ, কি বললাম? মুখ্যার্থ। আমি বললাম গৌণার্থ। গৌণার্থ, মুখ্যার্থ, গৌণার্থ। 3 নাম্বার হচ্ছে বিপরীতার্থ। তারপর হচ্ছে 4 নাম্বারে লিখবেন শব্দার্থ। শব্দার্থ, মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ, শব্দার্থ। তাহলে একটু খেয়াল করি সবগুলোর শেষেই কি আছে? সবগুলোর শেষেই থয়রেফ আছে। থয়রেফ আছে, থয়রেফ আছে। আমরা একটা সময় টেকনিক দিয়ে পড়াইতাম যে শব্দের শেষে থয়রেফ থাকলেই সীমা ইসলাম কানিজ, ও আপনি মেনশন করছেন, আচ্ছা একটু আসি। আমরা বললাম যে শব্দের শেষে থয়রেফ থাকলে আমরা একটা সময় বলতাম অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। হ্যাঁ, শব্দের শেষে থয়রেফ থাকলে সেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হয়। তবে কিছু কিছু জায়গায় শব্দের শেষে থয়রেফ না থাকলেও অর্থতত্ত্ব হয়। যেমন আমি বলছি বিপরীতার্থ, কি বলছি? বিপরীতার্থ। এই বিপরীতার্থ শব্দটাকে যদি একটু চেঞ্জ করে দেই, আমি যদি বললাম বিপরীত শব্দ, বিপরীত শব্দ, একটু খেয়াল করেন এখন কিন্তু এটা শেষে শব্দ আছে। এটা শেষে কি আছে? শব্দ আছে। তার মানে আপনি কি শেষে শব্দ দেখে এটা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় বলতে পারবেন? না, এটা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হবে না। এটা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হবে না। এটা কোন তত্ত্বের আলোচ্য বিষয় হবে? এটা হবে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে বিপরীত শব্দ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বিপরীত শব্দ কিন্তু হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আছে শব্দার্থ, আছে কি? শব্দার্থ। এখন শব্দার্থ না আইসা যদি বলে যে সমার্থক শব্দ, আসলে সমার্থক, সমার্থক শব্দ, সমার্থক শব্দ। একটু খেয়াল করেন শব্দার্থ যেই জিনিস সমার্থক শব্দ একই জিনিস, কিন্তু এটা শেষে আছে কি? শব্দ। তাহলে আপনি কি বলবেন এটা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়? আপনি কি বলবেন এটা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়? না, এটা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় নয়। এটি শব্দতত্ত্বের আলোচ্য বিষয় নয়। স্যার পিডিএফ দিবেন ফার্স্ট থেকে যদি দিতে পারে, ফার্স্টে কি ফার্স্ট টাকা দিতে পারি, বুঝি নাই আপনার কথাটা। আচ্ছা পিডিএফ দিব ইনশাল্লাহ, ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন। তো দেখেন আমরা সর্বোচ্চ শেয়ার করলে আজকে যদি আমাদের ক্লাস 200 শেয়ার হয় ইনশাল্লাহ আমরা পিডিএফ সকল শিক্ষার্থীকে উন্মুক্ত করে দিব। আজকের ক্লাস যদি 200 শেয়ার হয় তাহলে পিডিএফ সবাইকে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, আমাদের পেজে পিডিএফ দিয়ে দিব। আমরা কি বললাম যে মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ, শব্দার্থ, এই শব্দগুলো সবগুলোই কি? এই সবগুলোই হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। একই সাথে যদি থাকে বিপরীতার্থ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, তাহলে অর্থ সংক্রান্ত যা আছে সবই হচ্ছে আমাদের অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। 5 নম্বরে একটা লিখবেন, লিখে জায়গাটা একটু ফাঁকা রাখেন, একটু পরে আলোচনা করতেছি 5 নম্বরে কি হবে বলছি একটু পরে। আচ্ছা আমরা একটু আসি বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়। এখন কথা হচ্ছে ভাই বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? অপশনটা একটু দেখি। আছে বাক্যতত্ত্ব, আছে রূপতত্ত্ব, আছে ধ্বনিতত্ত্ব, আছে ভাষাতত্ত্ব বা ভাষাতত্ত্ব, ঠিক আছে। এখন বাগধারা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বাগধারা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এ জায়গায় বিষয় আছে একটু, বিষয় আছে একটু, এই জায়গায় বিষয় আছে একটু। আমি আগে পড়ায় আসি, বাক্যতত্ত্বটা পড়ায় নেই,
তারপর আপনাদেরকে বিষয়টা একটু শেয়ার করছি। একটু আসেন, বাক্যতত্ত্বে বা পদক্রমে কি নিয়ে আলোচনা করা হয়? বাক্যতত্ত্ব, বাক্য সংক্রান্ত সকল আলোচনার বিষয় হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যতত্ত্বে কি হয়? বাক্য সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। 5টি ক্লাস এবং 5টি শেয়ার দিয়ে 5টি ক্লাস এবং 5 জন বন্ধুকে মেনশন করলে আজকের ক্লাসের পিডিএফ দেওয়া হবে। আমাদের ফরমান স্যার ঘোষণা করে দিয়েছে ইনশাআল্লাহ। আজকের ক্লাস 5টা শেয়ার এবং 5টা বন্ধুকে মেনশন করে ইনবক্সে মেসেজ দাও, ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দিব। ওকে ওকে, সবাই একটু আসি। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাক্য সংক্রান্ত আলোচনার বিষয়। আমরা এটা একটা মজার টেকনিকে মনে রাখবো। কিভাবে মনে রাখা যায় একটু খেয়াল করি। আমরা লিখলাম, মনে করেন লিখলাম জ্যোতির, সবাই একটু লিখেন, জ্যোতির বাবার একটাই উক্তি, জ্যোতির বাবার একটাই উক্তি। আগে 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 আপনি একটু দেখেন, পরে লেখেন, হ্যাঁ এখন নোট করার দরকার না, এখন একটু দেখেন। জ্যোতির বাবার একটাই উক্তি, সেটা কি উক্তি? সেটা হচ্ছে পদ পরিবর্তনের। জ্যোতির বাবার একটাই উক্তি, সেই উক্তিটা কি? সেটা হচ্ছে পদ পরিবর্তনের। আপনি এই লাইন মনে রাখতে পারলে আপনার বাক্যতত্ত্ব মুখস্থ হয়ে যাবে। জ্যোতির বাবার একটাই উক্তি, সেটা কি? সেটা হচ্ছে পদ পরিবর্তনের। জ্যোতির বাবার একটাই উক্তি, সেটা কি? পদ পরিবর্তনের। তাহলে জ্যোতির বাবার একটাই উক্তি, সেটা কি? পদ পরিবর্তনের। এই টেকনিক মাথায় থাকলে আপনার বাক্যতত্ত্ব মাথায় থাকবে। বাক্যতত্ত্ব মনে রাখার টেকনিক কি? বাক্যতত্ত্ব মনে রাখার টেকনিক হচ্ছে জ্যোতির বাবার একটাই উক্তি, সেই উক্তিটা কি? পদ পরিবর্তনের। জ্যোতির বাবার একটাই উক্তি, পদ পরিবর্তনের। এই টেকনিক মাথায় রাখলে আপনার বাক্যতত্ত্ব ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে আছে জ্যোতি, তাহলে জ্যোতি থেকে মনে রাখবেন, এক নম্বরে লিখবেন জ্যোতি চিহ্ন, স্যাচ চিহ্ন, বিরাম চিহ্ন। জ্যোতি থেকে কি কি আছে? জ্যোতি চিহ্ন, 2 নম্বরে লিখবেন স্যাচ চিহ্ন, জ্যোতি চিহ্ন, তারপর লিখবেন জ্যোতি চিহ্ন, স্যাচ চিহ্ন, জ্যোতি চিহ্ন, স্যাচ চিহ্ন, জ্যোতি চিহ্ন, তারপর 2 নম্বর লিখবেন স্যাদ চিহ্ন, জ্যোতি চিহ্ন, স্যাদ চিহ্ন, জ্যোতি চিহ্ন, স্যাচ চিহ্ন, 3 নম্বর লিখবেন বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন, স্যাচ চিহ্ন, বিরাম চিহ্ন। তাহলে এগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? জ্যোতি চিহ্ন, স্যাচ চিহ্ন, বিরাম চিহ্ন, এগুলো হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্বের বিষয়। আমাদের সাথে ইজি ইংলিশ থেকে আমির স্যার লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ইংরেজির কিংবদন্তি শিক্ষক আমির স্যার লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আমাদের আমির স্যারের জন্য দোয়া করবেন। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই 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 আমির স্যারের জন্য দোয়া করবেন, এবং আমির স্যারের এই যে টপার বইটা দেখতে পাচ্ছেন, এই টপার বইটার জন্য দোয়া করবেন, ঠিক আছে? কারণ এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল, ঠিক আছে? এই বইটা থেকে আপনারা যদি একটু গুছিয়ে পড়তে পারেন, ইনশাল্লাহ আপনার এডমিশনে কিন্তু এই ইংরেজির ভীতি কাটানোর জন্য এক বই যথেষ্ট। তো আমাদের এই সৌজন্য কপি বইটা আমির স্যার আমাদেরকে পাঠিয়েছিলেন। আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে কিন্তু আমরা এই বইটা সৌজন্য কপি হিসাবে আমরা পাঠাবো। মানে আমি ব্যক্তিগতভাবে আমার যে বইটা আছে, আমার কাছে যে বইটা আছে, এই বইটা কিন্তু আপনাদেরকে আমি উপহার হিসাবে পাঠিয়ে দিব। তা দ্রুত একটু শেয়ার করে দেন ক্লাসটা, শেয়ার করলেই কিন্তু পেয়ে যাবেন একটা 400 টাকা সমমূল্যের একটা বই, ঠিক আছে? তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু শেয়ার করে দেন। তাহলে আমরা বললাম জ্যোতি চিহ্ন, স্যাচ চিহ্ন, বিরাম চিহ্ন। তাহলে জ্যোতি চিহ্ন, স্যাচ চিহ্ন, বিরাম চিহ্ন। এই বা থেকে হচ্ছে বাক্য, বা থেকে বাচ্য, বা থেকে বাচ্য। আবার এই যে বা আছে, এই বা থেকে হচ্ছে বাক্য, বাতে বাচ্য, বাতে বাক্য। আমার সাথে সবাই একটু খেয়াল করেন, জ্যোতি চিহ্ন, স্যাচ চিহ্ন, বিরাম চিহ্ন, বাতে বাচ্য, বাতে বাক্য, বাতে বাচ্য, বাতে বাক্য। আবার এই এক থেকে লিখবেন, এক থেকে হচ্ছে এক কথায় প্রকাশ, এক থেকে হচ্ছে এক কথায় প্রকাশ। এক থেকে কি? এক থেকে হচ্ছে এক কথায় প্রকাশ। এই ক থেকে লিখবেন কারক, ক থেকে কি লিখবেন? ক থেকে লিখবেন কারক। একতে এক কথায় প্রকাশ, ক থেকে কারক। একতে এক কথায় প্রকাশ, কতে কারক। এই উক্তি থেকে উক্তি নিজেই, উক্তি থেকে কি? উক্তি নিজেই, উক্তি থেকে উক্তি নিজেই, উক্তি নিজেই কি তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এই পদ পরিবর্তন থেকে, এই পদ পরিবর্তন হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। পদ পরিবর্তন থেকে কি? পদ পরিবর্তন। এটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এটা কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমি কি বললাম একটু খেয়াল করেন, জ্যোতির বাবার একটাই উক্তি, সেই উক্তিটা কি? পদ পরিবর্তনের। কি বললাম একটু সবাই খেয়াল করেন, জ্যোতির বাবার একটাই উক্তি, সেই উক্তিটা কি?
পদ পরিবর্তনের। জ্যোতির বাবার একটাই উক্তি, সেটা কি? পদ পরিবর্তনের। জ্যোতি চিহ্ন স্যাচ চিহ্ন বিরাম চিহ্ন, জ্যোতি থেকে জ্যোতি চিহ্ন স্যাচ চিহ্ন বিরাম চিহ্ন, বাতে বাচ্য বাতে বাক্য। বাক্যের আরেক নাম কি? বাক্যের আরেক নাম হচ্ছে পদক্রম। তাহলে আমরা বলতেই পারি এই বাক্য সংক্রান্ত যা আছে, বাক্য, বাক্য প্রকরণ, বাক্য পরিবর্তন, সবগুলি হচ্ছে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। আর বাক্য তত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। তাহলে পদক্রমও কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। এরপর আছে একতে এক কথা প্রকাশ কতে কারক। একতে এক কথা প্রকাশ কতে কারক। একতে এক কথা প্রকাশ কতে কারক। উক্তিতে উক্তি নিজেই পদ পরিবর্তন থেকে পদ পরিবর্তন। এগুলো হচ্ছে আমাদের ব্যাকরণের বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। এখন কথা হচ্ছে ভাই, আপনারা একটু নোট লিখবেন, সবাই একটু নোট লিখবেন, সবাই সবাই একটু নোট লিখবেন, নোট, সবাই একটু নোট লিখবেন, খাতার মধ্যে একটু নোট লিখবেন, নোট, সবাই একটু নোট লিখবেন, খাতায় নোট লিখবেন, নোট লিখবেন, নোট, নোট লিখবেন। নোটে কি লিখবেন? লিখবেন এই যে পদ পরিবর্তন লেখা আছে, পদ পরিবর্তন, এই পদ পদ পরিবর্তন, পদ পরিবর্তন কোন তত্ত্বের আলোচ্য বিষয়? পদ পরিবর্তন হচ্ছে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। পদ পরিবর্তন হচ্ছে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। তবে লিখবেন, তবে তবে পদ প্রকরণ, পদ পদ প্রকরণ হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমি কি বললাম? আমি বললাম নোট লিখবেন, নোট স্টার দিয়ে নোট লিখবেন। নোটে লিখবেন পদ পরিবর্তন, পদ পরিবর্তন হচ্ছে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। তবে পদ প্রকরণ, পদ প্রকরণ হচ্ছে আবার শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমি কি কি বলছি একটু খেয়াল করেন। নোটে কি বলছি? নোটে বলছি পদ প্রকরণ, একটু খেয়াল করেন সবাই, নোটটা একটু লিখে নেন। নোট থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নোটটা একটু লিখবেন। পদ পরিবর্তন হচ্ছে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়, তবে পদ প্রকরণ হচ্ছে আবার শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়, শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। সবার কি ক্লাস শেয়ার করা ডান? ইরাবতী লিখেছে ক্লাস শেয়ার ডান, ক্লাস শেয়ার ডান। এরপর আরেকটা নোট লিখবেন, আরেকটা নোট লিখবেন সবাই একটু, আরেকটা নোট লিখবেন। আচ্ছা, নোটটা এইদিকে লিখতে পারলে ভালো হইতো। আর একটা নোট লিখবেন সবাই, আর একটা নোট লিখবেন, আর একটা নোট লিখবেন, একটু খেয়াল করি। নোট লিখবেন, নোটে লিখবেন, দেখেন একটু, আমরা বলছি জ্যোতির বাবার একটাই উক্তি। এখানে আমরা আগে পড়াইতাম বাতে বাচ্য বাতে বাক্য বাতে বাগধারা। আমরা আগে একটা সময় পড়াতাম বাগধারা। এই বাগধারা নিয়ে আমাদের একটু একটু বাগধারা নিয়ে একটু আমাদের কনফিউশন আছে, যে বাগধারা। একটু নোট লিখবেন বাগধারা, নোটে লিখবেন বাগ ধারা লিখবেন, নোট, নোটে লিখবেন বাগধারা। এই বাগধারা, এই বাগধারা পুরাতন ব্যাকরণ বইতে লিখবেন, পুরাতন, পুরাতন, পুরাতন ব্যাকরণ বইতে, পুরাতন ব্যাকরণ বইতে বাগধারা ছিল। পুরাতন ব্যাকরণ বইতে, সবাই একটু লিখবেন পুরাতন ব্যাকরণ বইতে, পুরাতন ব্যাকরণ বইতে বলছে বাগধারা বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্বের? বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারা ছিল পুরাতন ব্যাকরণ বইতে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। তবে নতুন যে ব্যাকরণ বই আসছে, আমাদের বর্তমান সময়ে যে ব্যাকরণ বই আছে, এই নতুন ব্যাকরণ বইতে, নতুন ব্যাকরণ বইতে এই বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্বের আলোচ্য বিষয়? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, অর্থতত্ত্বের আলোচ্য আলোচ্য বিষয়। তাহলে বাগধারা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। নতুন ব্যাকরণ বইতে বাগধারা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এখন আপনারা বিগত বছরের প্রশ্ন সলভ করতে গিয়ে অনেক জায়গায় পাবেন বাগধারা দেয়া আছে, বাগধারা অর্থতত্ত্ব অপশনেই নাই। অর্থতত্ত্ব কোথায় নাই? অপশনেই নাই। তাহলে রাইট অ্যান্সার কি হবে? যদি অর্থতত্ত্ব যদি অপশনে না থাকে, সেক্ষেত্রে আপনি বাক্যতত্ত্ব দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি অপশনে অর্থতত্ত্ব থাকে, তাহলে অবশ্যই নতুনটাই রাইট অ্যান্সার হবে। আমাদের সাথে সাদিয়া ইয়াসমিন ছোয়া যুক্ত আছে, থ্যাংক ইউ ভাইয়া, লিখেছে শেয়ার ডান। ওকে, তাহলে আমরা বলি আমরা বললাম বাগধারা। তাহলে এই বাগধারা ব্যাকরণ বইতে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাগধারা ব্যাকরণ বইতে
পুরাতন ব্যাকরণে ছিল বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, নতুন ব্যাকরণ বইতে বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আমরা সবসময় নতুনটাকে নিব। যদি দুইটাই অপশনে থাকে তাহলে অবশ্যই নতুনটাকে আপনি নেবেন। বাগধারা নতুন ব্যাকরণ বইতে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারা অর্থতত্ত্ব না স্যার? হ্যাঁ, বাগধারা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, তাহলে আমরা এই জায়গায় যে একটা ফাঁকা রাখছিলাম পেজ, একটা পেজ যে ফাঁকা রাখছিলাম, একটা পেজ যে আমরা সরি একটা জায়গায় যে আমরা ফাঁকা রাখছিলাম, এই যে 5 নম্বরে অর্থতত্ত্ব ফাঁকা রাখছিলাম, এখানে লিখে দেন বাগধারা। এখানে লিখে দিবেন কি? বাগধারা। বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাগধারা ব্যাকরণের অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? লিখবেন বাগধারা। বাগধারা ব্যাকরণের অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। 5 নম্বরে লিখে দিবেন বাগধারা। বাগধারা। তাহলে নোট কয়টা হলো? নোট কয়টা হলো? নোট 2টা হলো। নোট কয়টা হলো? নোট 2টা হলো। তাহলে এখানে প্রশ্ন আসছে 2020-21 আসছে, 20-21। কিন্তু আপনারা যদি এর আগের প্রশ্ন যান, এর আগের প্রশ্ন দেখবেন আমাদের এই অর্থতত্ত্ব অপশনেই নাই। তাহলে এখানে দেখেন তো, বাগধারা বলছে বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এখানে আছে ভাষা তত্ত্ব, হবে না। রাইট অ্যান্সার কি হবে? এখানে রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? এখানে রাইট অ্যান্সার কি হবে বলেন তো? এখানে রাইট অ্যান্সার কি হবে? বাগধারা ব্যাকরণে আমরা একটু আগে পড়েছি, বাগধারা ব্যাকরণে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এটা রাইট অ্যান্সার কি হবে? বাগধারা ব্যাকরণে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? আমরা পড়াইছিলাম বাগধারা ব্যাকরণের অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারা ব্যাকরণের অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তবে অর্থতত্ত্ব যদি অপশনে না থাকে, সেখানে রাইট অ্যান্সার হবে বাক্যতত্ত্ব। রাইট অ্যান্সার কি হবে? বাক্যতত্ত্ব। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে বাক্যতত্ত্ব। ক্লিয়ার? যদি অপশনে অর্থতত্ত্ব না থাকে, রাইট অ্যান্সার কি হবে? বাক্যতত্ত্ব। ইসমাত আরা রিমে লিখেছে বাক্য, সরি অপশন বি রাইট অ্যান্সার। কমেন্ট করেছো, রাইট অ্যান্সার, উত্তর সঠিক হয়েছে। সাদিয়া ইয়াসমিন ছোয়া কমেন্ট করেছো, তোমার উত্তর সঠিক হয়েছে। থ্যাংক ইউ সাদিয়া ইয়াসমিন ছোয়া কমেন্ট করেছো, উত্তর সঠিক হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু এর পরে আসি। নোট 2টা গেল, আরেকটা নোট লিখবা, নোট 3 লিখবা, নোট আরেকটা নোট লিখবা। কারণ এই নোটগুলো লিখেছি কেন? কারণ তুমি যেন কনফিউজড না হয়ে যাও। এক এক বইতে যায় এক এক রকম পাবা, যা কনফিউজ হয়ে যাবা কোনটা নতুন কোনটা পুরান, ঠিক আছে? এরকম কিন্তু ঝামেলা লাগবে। তাহলে একটু খেয়াল করো, এখানে কনফিউজ যেন না হও। এই জায়গায় কারক, কারক নিয়ে একটা সমস্যা আছে আমাদের। লিখবা কারক। কারক নতুন পুরাতন বইতে কারক ছিল পুরাতন বইতে ছিল কারক। পুরাতন বইতে কারক ছিল শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। কারক কোন তত্ত্বের আলোচ্য বিষয় ছিল? শব্দতত্ত্বের আলোচ্য বিষয় ছিল। নতুন বইতে এসে লিখবা নতুন বইতে এসে কারক হয়ে গেছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমরা জানি কারক ব্যাকরণে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? কারক বর্তমানে ব্যাকরণে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক ব্যাকরণে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? কারক ব্যাকরণে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। সরি, কারক ব্যাকরণে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বর্তমানে কারক ব্যাকরণে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। সবাই একটু নোট করেন, দ্রুত নোট করেন। আর যদি কেউ বলেন, আপনারা যদি 200 শেয়ার করতে পারেন, সবাই যদি 200 শেয়ার হয়, তাহলে কিন্তু আজকের ক্লাসের কিন্তু সব পিডিএফ আজকে যা বোর্ডে লিখছি, এই বোর্ডের স্লাইডটাই আমি পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দিব। ক্লাসে 200 শেয়ার হইলে তাহলে এই ক্লাসের পিডিএফ কিন্তু আপনাদেরকে সবাইকে উন্মুক্ত করে দিব। আর যদি কেউ বলেন যে না ভাই আমার পিডিএফ দরকার, আমি তো 200 শেয়ার দিতে পারবো না, আপনার 200 শেয়ার দেওয়ার দরকার নাই। আপনি 5টা শেয়ার আর 5 জন বন্ধুকে যদি মেনশন করেন, লেখা আপনার ইনবক্সে নক দেন, আমাদের ইনবক্সে আপনাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? সবাই দ্রুত শেয়ার করেন, ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন। নোট ডান? সবার লেখা হয়েছে? শেয়ার ডান, নোট ডান। ওকে, আমরা আসি এরপরের স্লাইডে। পরে কি আছে? ওমা কিছু নাই, আছে। আসো, বলছে ব্যাকরণের কোন অংশে কারক নিয়ে আলোচনা করা হয়? একটু আগেই বলছি, ব্যাকরণের কোন অংশে কারক নিয়ে আলোচনা করা হয়। কোথায় আসছে এটা? খুবই কোথায় ভাই? খুবই হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, 2016-17 আসছে। খুবই হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। তাহলে সবাই একটু খেয়াল করি যে কারক ব্যাকরণের কোন অংশের আলোচনার বিষয়। আমরা একটু আগে পড়াইছিলাম কারক ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়। কারক ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবাই একটু কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। কারক ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবাই একটু কমেন্ট করেন।
কারক ব্যাকরণে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবাই একটু কমেন্ট করেন। এই যে কারক, কারক খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে। কারক ব্যাকরণে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বলেন, কারক ব্যাকরণে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবাই দ্রুত কমেন্ট করেন, কোন তত্ত্বের আলোচ্য বিষয়? কারক ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? দ্রুত কমেন্ট করেন। কারক ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? আল্লাহ, কেউ জানো না? একটু আগে না পড়াইলাম, এই যে নোটে লিখে দিলাম, এই যে পড়াইলাম যে একতে এক কথায় প্রকাশ, কতে কারক, একতে এক কথায় প্রকাশ, কতে কারক, জ্যোতির বাবার একটাই উক্তি পদ পরিবর্তনের। আমরা একটু আগে বললাম জ্যোতির বাবার একটাই উক্তি পদ পরিবর্তনের। তাহলে জ্যোতিতে জ্যোতি চিহ্ন, স্যাচ চিহ্ন, বিরাম চিহ্ন, বাতে বাচ্চ, বাতে বাক্য, একতে এক কথায় প্রকাশ, কতে কারক, উক্তিতে উক্তি নিজে, পদ পরিবর্তন থেকে পদ পরিবর্তন। আবার নোট 3 তে এসে বলে দিছি যে কারক নতুন ব্যাকরণ বইতে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? বলো বলো বল, রাইট অ্যান্সার কি হবে? ওকে, থ্যাংক ইউ। রাইট অ্যান্সার হবে বাক্যতত্ত্ব। রাইট অ্যান্সার কি হবে? বাক্যতত্ত্ব। আমাদের সাথে কানিস, কানিস, ইন্দ্রিলা, ইতু না ঋতু, ইতু লেখা না, লিটু, লিটু লেখা, হ্যাঁ লিটু মেবি। কানিজ, আচ্ছা যাই হোক, লিখেছে গ, অপশন গ। আচ্ছা, ইসমাত আরা লিখেছে অপশন সি, রাইট অ্যান্সার সি। ফেরদৌসি লিখেছে বাক্যতত্ত্ব। আচ্ছা, হীরালাল লিখেছে, লিখেছে অপশন ঘ। সুমু হোসেন লিখেছে অপশন গ। আমাদের রাখি বানিক লিখেছে বাক্যতত্ত্ব। ওকে, থ্যাংক ইউ। আমরা পরের স্লাইডে চাই একটু। আচ্ছা, এরপরে বাকি আছে কি? আমরা কি কি পড়াইছি একটু বলেন তো। আমরা এতক্ষণ কি কি পড়াইছি? আমরা আপনাদেরকে এতক্ষণ পড়াইছি, প্রথমে আমরা ব্যাকরণ আলোচ্য বিষয়ের মধ্যে প্রথমে পড়াইছি ধ্বনিতত্ত্ব। কি পড়াইছি? ধ্বনিতত্ত্ব। 2 নম্বরে পড়াইছি কি? শব্দতত্ত্ব। সরি, শব্দতত্ত্ব পড়াই নাই। আপনাদের প্রথম পড়াইছি ধ্বনিতত্ত্ব। 2 নম্বরে পড়াইছি অর্থতত্ত্ব। 2 নম্বরে কি পড়াইছি? অর্থতত্ত্ব। 3 নম্বরে পড়াইছি বাক্যতত্ত্ব। তাহলে কি কি পড়াইছি? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, সরি ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব, এই 3টা পড়াইছি। তাহলে পড়াই নাই এখনো কোনটা? পড়াই নাই এখনো শব্দতত্ত্ব। মনে রাখবেন, এতক্ষণ আমি যা পড়াইছি এইগুলো তো গেল আমাদের 3টা, আর বাকি আছে না? তাহলে ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করছি, অর্থতত্ত্ব নিয়ে আলোচনা করছি, বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করছি। যে টপিকসগুলো ব্যাকরণে আলোচনা করছি এগুলো তো হইলো, আর বাকি যত টপিকস আছে সবগুলো টপিকসই হচ্ছে আমাদের এই শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে বাকি আছে কি বলেন তো? সমাস। বাকি আছে কি? সমাস। তাহলে সমাস ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সমাস ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। আমি উপসর্গ পড়াইছি? পড়াই নাই। তাহলে উপসর্গ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? উপসর্গ ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। আমি প্রকৃততত্ত্ব পড়াইছি? পড়াই নাই। প্রকৃততত্ত্ব ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দতত্ত্বের আলোচনার বিষয়। আচ্ছা, আমি বললাম, যদি আমি বলি মনে করেন যে আমি বললাম বচন ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বচন ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। তার মানে এতক্ষণ আমি এই ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব যা যা পড়াইছি এগুলো তো পড়াইছি, এগুলো ধ্বনিতত্ত্বের হয়, শব্দ অর্থতত্ত্বের হয়, বাক্যতত্ত্বের হয়। যেগুলো পড়াই নাই সবগুলো হচ্ছে আমাদের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। চলে আসেন শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কি কি আছে আমরা একটু দেখি। আমি বচন পড়াইছি ক্লাসে? পড়াই নাই। লিঙ্গ পড়াইছি? পড়াই নাই। আমি কারক পড়াইছি? পড়াই নাই। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ পড়াইছি? পড়াই নাই। উপসর্গ পড়াইছি? পড়াই নাই। প্রকৃতিতত্ত্ব পড়াইছি? আলোচনা করছি? করি নাই। বিভক্তি আলোচনা করছি? করি নাই। সমাস আলোচনা করছি? করি নাই। ক্রিয়াপদ আমরা আলোচনা করছি? করি নাই। শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করছি? করি নাই। পদ প্রকরণ আলোচনা করছি? করি নাই। তাহলে এই সবগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবগুলো হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। সবগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। সবগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে পরীক্ষা প্রশ্ন আসছে প্রকৃত প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? তাহলে এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 21-22 সেশনে আসছে। তাহলে মনে করেন আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা এখন দিচ্ছেন, তাহলে এখন বলেন তো প্রকৃত প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব না ভাষাতত্ত্ব? বলেন তো এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে বলেন? সবাই একটু কমেন্ট করেন, রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন, রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন, রাইট অ্যান্সার কি হবে? মনে করেন আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন, বা চাকরি পরীক্ষা দিচ্ছেন, অথবা নার্সিং পরীক্ষা দিচ্ছেন। আপনি এখন বলেন তো যে এই প্রশ্নটা যদি আপনার পরীক্ষায় থাকতো আপনি রাইট অ্যান্সার কি করতেন? বলেন। প্রকৃত প্রত্যয়,
প্রকৃত প্রত্যয় ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? আমাদের মিষ্টি মৌ লিখেছে অপশন ঘ। শুধু কি মিষ্টি মৌরই ক্লাস নিছি এতক্ষণ, আর কারো ক্লাস নেই নাই? বাকিরা কি পারতেছো না, বুঝতেছো না? বলো দেখি, বুঝতেছো না? কানিস 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 লিখেছে ইতু ইতু কানিস কানিস ইন্দ্রিলা ইন্দ্রিলা কানিস ইন্দ্রিলা ইতু লিখেছে অপশন ঘ। আমাদের সাথে ইসমাত আরা রুম রিমু লিখেছে অপশন ঘ। ইসমাত আরা লিখেছে অপশন ঘ, মানে সি। ঠিক আছে, আর বাকিরা কোথায়? বাকিরা আমরা আমি আরমিনা আরমিনা আফরিন আরমিনা আফরিন লিখেছে অপশন ঘ। ফেরদাউসি ফেরদাউসি লিখেছে অপশন ঘ। শব্দদত্ত শব্দদত্ত। তাহলে একটু চিন্তা করেন, চিন্তা করেন। হীরালাল 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 লিখেছে, হীরালাল লিখেছে শব্দদত্ত। রাখি মানিক লিখেছে শব্দদত্ত। জ্ঞান পিপাসু লিখেছে শব্দদত্ত, মানে ঘ আর কি, অপশন ঘ। একটু খেয়াল করেন। আপনি যদি মনে করেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতেছেন আর এই প্রশ্নটা আপনার পরীক্ষা আসলো, আপনি কি পারবেন? পারবেন? বলেন পারবেন তো? পারবেন? অবশ্যই পারবেন, কারণ আপনি এই ক্লাসে উপস্থিত ছিলেন। কারণ এই ক্লাসে আমি এতক্ষণ যেভাবে পড়াইছি, আপনি যদি একটু মাথায় রাখতে পারেন, একটু ক্লাসটা নোট করেন, বাসায় 2-3 বার একটু রিভিশন দেন, তাহলে আপনার আশা করি এখান থেকে সমস্যা হওয়ার কথা না। তাহলে কারক, সমাস, ক্রিয়ার কাল, বচন, ধাতু এগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এগুলো হচ্ছে আমাদের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এরপরের প্রশ্নে আসি। বলছে প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি? বলেন, প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি? প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি? আমরা শুরুতে পড়াইছিলাম প্রত্যেক ভাষার রূপ দুইটা, ভাষার রূপ মৌলিক রূপ দুইটা, ভাষার মৌলিক রূপ দুইটা। আমরা বলছিলাম, একটু খেয়াল করেন, ভাষার ভাষার পড়াইছিলাম ভাষার মৌলিক মৌলিক ভাষার মৌলিক রূপ পড়াইছিলাম দুইটা। রূপ কয়টা? দুইটা। আবার বলছিলাম, আবার বলে দিছিলাম, ভাষার মৌলিক অংশ, ভাষার ভাষার বা ব্যাকরণের মৌলিক, ভাষা বা ব্যাকরণের মৌলিক অংশ, মৌলিক অংশ ভাষা বা ব্যাকরণের মৌলিক অংশ কয়টি? রূপও পড়াইছি, অংশ পড়াইছি। খাতায় দেখেন আছে মৌলিক অংশ, ভাষা ও ব্যাকরণের মৌলিক অংশ কয়টি? মৌলিক অংশ ছিল 4টি। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। তাহলে একটু খেয়াল করেন, ভাষা বা ব্যাকরণের মৌলিক অংশ কয়টি? মৌলিক অংশ হচ্ছে 4টি। মৌলিক অংশ কয়টি? 4টি। এই দেখেন, আমি ক্লাসে আপনাদেরকে শুরুতে পড়াইছিলাম যে ভাষা বা ব্যাকরণের অর্থগতভাবে 2 প্রকার। তারপর পড়াইছি ব্যাকরণের মৌলিক রূপ কয়টি? 2টি, লিখিত রূপ আর একটা হচ্ছে কথিত রূপ। এরপরে পড়াইছি ভাষা ও ব্যাকরণের মৌলিক অংশ হচ্ছে 4টি, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। মৌলিক অংশ ছিল 4টা। এরপর পড়াইছি ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এগুলো ছিল ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়। এরপর পাইছি অপ্রধান আলোচ্য বিষয়, অভিধান তত্ত্ব, ছন্দতত্ত্ব, নন্দন তত্ত্ব। এগুলো ছিল অপ্রধান আলোচ্য বিষয়। তাহলে ব্যাকরণের রূপ মনে রাখবেন, ভাষা বা ব্যাকরণের মৌলিক রূপ 2টা। ভাষা বা ব্যাকরণের মৌলিক রূপ কয়টা? ভাষা বা ব্যাকরণের মৌলিক রূপ হচ্ছে 2টা। ভাষা বা ব্যাকরণের মৌলিক রূপ মনে রাখবেন, চেহারা, মানুষের রূপ হয় 2টা, একটা হচ্ছে আসল রূপ আর একটা হচ্ছে বাবা মার সামনের রূপ। ঠিক আছে, একটা হচ্ছে বন্ধু বান্ধবের সামনের রূপ আর একটা হচ্ছে পাড়া বাবা মার কাছে রূপ, বাবা মার কাছে সবসময় ফেরেশতা। ঠিক আছে, আরো একটা আছে মেকআপ করার আগের রূপ, মেকআপ করার পরের রূপ। মনে রাখবেন, রূপ 2টা, রূপ 2টা। রূপ কয়টা? রূপ হচ্ছে 2টা। আর অংশ কয়টা? অংশ হচ্ছে 4টা। অংশ কয়টা? অংশ হচ্ছে 4টা। আলোচনার বিষয় কয়টা? 4টা। অংশ কয়টা? 4টা। আজকের পর থেকে আশা করি এই বিষয়গুলো আর কনফিউজড হবে না। তাহলে অংশ কয়টি? অংশ হচ্ছে 4টি। অংশ কয়টি? অংশ হচ্ছে 4টি। তো আজকের ক্লাসে যারা উপস্থিত ছিলেন, তারা যদি চান যে আজকে আপনারা এই বইটি অর্ডার করবেন, তাহলে ক্লাসে থেকে অর্ডার করতে পারেন। আমাদের একমাত্র বিকাশ নগদ রকেট নাম্বার হচ্ছে 01814443392, 01814443392। এই নাম্বারে কিন্তু আপনার বিকাশ নগদ রকেটের মাধ্যমে 250 টাকা পাঠিয়ে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার পাঠালেই কিন্তু আপনার ঠিকানায় আমাদের এই বই পাবলিশ হওয়ার পর সবার প্রথম কপিটি আপনার ঠিকানায় চলে যাবে। আর যদি কেউ একসাথে 2টা বই অর্ডার করতে চান, তাহলে কিন্তু আপনার কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি। তাহলে 2টা বইয়ের দাম ছিল কত? 500 টাকা, কিন্তু আপনাকে দিতে হবে মাত্র 400 টাকা। আপনার 100 টাকা ডিসকাউন্ট 2টা বই একসাথে অর্ডার করলে। তাহলে আপনিও বইটা কিনবেন, আপনার বন্ধুর জন্য বইটা নেবেন। তাহলে কি হবে? একসাথে 2টা বই অর্ডার করলে 100 টাকা পাবেন। 100 টাকা দা 2 বন্ধু মিলে ফুচকা খাবেন। ঠিক আছে, সবার জন্য ভালোবাসা রইল। আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল ক্লাস হবে রাত 10টায়। কয়টায়? রাত 10টায়। আর যদি ক্লাস না নিতে পারি, আমি অবশ্যই ক্লাসে জানিয়ে দেবো, আগে জানিয়ে দেবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আর যারা এখনো বই অর্ডার করেন নাই দ্রুত বইটা একটু অর্ডার করেন। আপনারা অর্ডার করলে আমাদের জন্য বইটি দ্রুত পৌঁছে দিতে সম্ভব হবে। সবার জন্য শুভকামনা রইল। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, কেউ যদি কোনো প্রশ্ন করতে চান, প্রশ্ন করতে পারেন। আমরা নেক্সট ক্লাস কোন টপিক্সের উপর নিব, সবাই একটু কমেন্ট করেন। নেক্সট ক্লাস কোন টপিকের উপর নিলে আপনারা সবচেয়ে বেশি খুশি হবেন বা সবচেয়ে বেশি উপকৃত হবেন, সবাই একটু কমেন্ট করবেন। নেক্সট ক্লাস কোন টপিক্সের উপর নিলে সবচেয়ে বেশি উপকার হবে আপনারা বলেন। নেক্সট ক্লাস কোন টপিক্সের উপর চান, সবাই একটু কমেন্ট করেন। নেক্সট ক্লাস কোন টপিকের উপর করতে চান, সবাই একটু দ্রুত কমেন্ট করেন। আর স্যার বইটা কি আমি ফার্মগেট ইউসিসি নিচে পাবো না? হ্যাঁ, বইটা ফার্মগেট ইউসিসির নিচে সুমন লাইব্রেরি এবং গ্রিন লাইব্রেরিতে পেয়ে যাবেন। ইউসিসি লাইব্রেরিতেও পাবেন, গ্রিন লাইব্রেরি এবং সুমন লাইব্রেরিতে পাবেন ইনশাল্লাহ। এখন পাবেন না, বইটা বের হওয়ার প্রকাশিত হওয়ার পরে পাবেন। বইটা প্রকাশিত হবে 15-16 তারিখের দিকে। ওকে, সমাস সমাস, ওকে ঠিক আছে, সমাসের উপর ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এই ইন কি তুমি করে দিছো?